ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ আগস্ট। ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসন করবে বিএনপি, বললেন ফখরুল। সারা দেশে মুজিববাদের কবর রচনার ঘোষণা নাহিদের। প্রাথমিক পর্যায়ে ঐক্যমতের খসড়া চূড়ান্ত, জানালেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে শিগগিরই। এবং জুলাই গণহত্যায় জড়িতরা কিভাবে পালালো, প্রশ্ন রিজওয়ানার। পাকিস্তানি বাহিনীর চেয়েও জঘন্য অপরাধ করেছে হাসিনা, মন্তব্য আসিফ নজরুলের। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং আগামী ৯ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন এই কথা জানিয়েছেন। এ সময় তিনি জানান, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩০ জুলাই। এরপর ১১ই আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ১৯ আগস্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের বিষয়ে সব দল সমঝোতায় পৌঁছাতে পারবেন বলে আশা করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে দিনের শুরুতে আয়োজিত সংলাপে একমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। তত্ত্বাবধায়ক সরকার, সংসদের নারী প্রতিনিধিত্ব এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপে ২১তম দিনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপে বসে ঐক্যমত্য কমিশন। প্রস্তাব আপনাদের সামনে হাজির করতে চাচ্ছি। তবে দীর্ঘ বৈঠক শেষেও তত্ত্বাবধায়ক ইস্যুতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। আলোচনা হচ্ছে, আমরা একমত হচ্ছি বা সিদ্ধান্ত হচ্ছে, সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে এই ব্যাপারে কোনো ধরনের ইঙ্গিত স্পষ্টভাবে নাই। বরং যেটা লেখা হয়েছে সেটা একেবারেই শুধু হতাশাব্যঞ্জক নয়, এটা ডেঞ্জারাস। সর্বশেষ যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, আমরা সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাতেই আমরা ফিরে যাওয়াটাই আমাদের জন্য উত্তম। আমরা অনেকগুলো দল এটাকে সিরিয়াসলি অপোজ করেছি এবং বিএনপির কাছে আমরা অনুরোধ করেছি যে আপনারা এই জায়গায় অন্তত একমত হন, এই জায়গায় অন্তত নোট অফ ডিসেন্ট আপনারা দিয়েন না। এই আলোচনার মাধ্যমে যে বিষয়গুলোতে আমরা একমত হতে পারছি সেটি এই আগামী নির্বাচনের আগেই একটি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে। বৈঠকে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া দেওয়ার কথা উল্লেখ করেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে সেগুলো সুস্পষ্ট করতে হবে এবং সনদে অন্তর্ভুক্ত করতে হবে। ইতিমধ্যেই যেহেতু প্রাথমিক খসড়াটা দেওয়া হয়েছে, সেগুলোর আমরা মন্তব্যের জন্য অপেক্ষা করছি আগামীকাল দুপুর পর্যন্ত এবং আশা করছি বিভিন্ন মন্তব্যকে আমরা সংশ্লিষ্ট করে ওই অংশের বাইরেও প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐক্যমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদের বিষয়ে সব দল এক জায়গায় পৌঁছাতে পারবে বলে আশা ব্যক্ত করেন অধ্যাপক আলী রিয়াজ। এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশু দিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা ইভিএমে ভোট দিতে জানে না তারা কিভাবে পিআর পদ্ধতি বুঝবে, এমন প্রশ্ন রেখে প্রচলিত পদ্ধতিতে দ্রুত সময়ে ভোটের আয়োজন করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে এক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। এ সময় মানুষের কাজে আসবে না এমন নতুন নতুন সংস্কারের চিন্তা করা থেকে সরকারকে বেরিয়ে আসার আহ্বান জানান বিএনপির এই মহাসচিব। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। পট পরিবর্তনের পর নতুন নতুন নেতার উদ্ভব হয়েছে।
কেউ কেউ রাজপথ কাঁপিয়ে মিছিল শোডাউন দিচ্ছেন। কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন নির্যাতনের ভয়কে জয় করে যারা মাঠে ছিলেন সেরকম একজন ত্যাগী নেতা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু। তার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, হাইব্রিড নেতাদের মধ্যে এমন নেতৃত্বের খুব প্রয়োজন। তার সাহস, তার মনোবল, তার মেধা এবং সিনিয়র জুনিয়র যারাই ছিলেন তাদের সঙ্গে বিনয়ী হয়ে কথা বলা, তার ভদ্র উচিত আচরণ আমাদের সবাইকে তখন কিন্তু আকৃষ্ট করেছে। তার সাহসিকতা, একজন যোদ্ধা, 90-এর আন্দোলনে কামরুজ্জামান রতন, আব্দুল মালেক সহ যারা সম্মুখ যুদ্ধে ছিল তাদের পাশে বাবু ছিল। আমরা বাবুর সাথে রাজনীতি করেছি, কিন্তু আমরা বাবুর পরিবারের প্রতি ততটুকু খেয়াল রাখতে পারছি না যতটুকু রেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের মাননীয় সংগ্রামী মহাসচিব। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব তার স্মৃতিচারণ করে সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন। উঠে আসে নির্বাচনে পিয়ার পদ্ধতির বিষয়টিও। যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিয়ার বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। নতুন নতুন সংস্কার বাদ দিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে একটা সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশের মুজিববাদের কবর দেয়া হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বিকেলে গাজীপুরের শ্রীপুরে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি। এছাড়াও এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গাজীপুরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের অবদান মুজিববাদরা মুছতে পারবে না। এখানে আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্র জনতা। এ সময়ে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক মেজর অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আল মাহমুদ, এনসিপি নেতা মেজবাউল হক ও ইমন আহমেদ সহ স্থানীয় এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি, আমরা গাজীপুরের মাটিতে এসেছি, বাংলাদেশের 64 জেলায় আমরা গিয়েছি, যাব, এবং আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদীদের বিতাড়িত করব। জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও নির্দেশদাতারা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল সেটিও বিচারের দাবি রাখে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ রাজধানীতে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। রিজওয়ানা বলেন, জুলাই হত্যাকারীদের সমর্থকরা এখনও বিভিন্ন সেক্টর থেকে গেছে। যদি না থাকতো তাহলে খুনিরা পালিয়ে যেতে পারত না। হত্যায় জড়িত ও নির্দেশদাতাদের বিচার হলেও তারা সাজার মুখোমুখি হবে না, এটা মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। এদিকে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সকালে রাজধানীর আগারগাঁয়ে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রিজওয়ানা হাসান বলেন, সুন্দরবন ও রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের ঐতিহ্যের অংশ। এই সুন্দরবন ও বাঘের সুরক্ষায় জলদস্যু ও পাচারকারীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। আমরা আর কসমেটিক কোনো পরিবর্তন দেখতে চাই না, সত্যিকার অর্থে মূল্যবোধের জায়গা থেকে পরিবর্তন দেখতে চাই। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যারা এই খুনগুলো করেছেন তাদের সমর্থকেরা কিন্তু বিভিন্ন সেক্টরে এখন এই সমাজে আছে। যদি না থাকতো তাহলে পালিয়ে গেল কেমন করে? এটা তো আমাদেরকে বুঝতে হবে এবং তাদের জবাবটা আমাদেরকে দিতে হবে আমাদের ভালো কাজের মাধ্যমে, মূল্যবোধ গ্রথিত পরিবর্তন আনয়নের মাধ্যমে।
শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে সেরকম জঘন্য অপরাধ 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীও করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মিলনায়তনে জুলাই গণহত্যার বিচার আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি এ সময় জানান, মরদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, নিরস্ত্র আহত মানুষকে গুলি করে মেরে ফেলা যুদ্ধাপরাধ। হাসিনা যে অপরাধ করেছে তা হানাদার বাহিনীর চেয়েও জঘন্য। আইন উপদেষ্টা সময় আরও জানান, 71 সালে লাশ পুড়িয়ে ফেলেছে, একজন গুলি খেয়েছে, তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু, সেই অবস্থায় গুলি করেছে। এরকম কোনো ফুটেজ, কোনো বর্বর বর্ণনা মুক্তিযোদ্ধাদের কাছে পাননি। অন্যরকম নৃশংসতা থাকতে পারে, কিন্তু এরকম নৃশংসতার গল্প 71-এ পাননি বলেও মন্তব্য করেন তিনি। অপরাধ, যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে ফেলেন যুদ্ধ অপরাধ। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সালে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এর শুনানি গ্রহণ করে। এদিন 6 জনের মধ্যে 3 আসামির আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদনের শুনানি করেন। এরপর বুধবার অপর আসামিদের পক্ষে শুনানির দিন রেখে এই দিনের কার্যক্রম শেষ করা হয়। এ সময় গ্রেপ্তার হয় আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ, এএসআই আমির হোসেন, রফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও বিএম সুলতান মাহমুদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আমিনুল গনি টিটো। ডিজিপি অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা এই ওবায়দুল কাদেরের মতো অন্য একজন মন্ত্রী তার সাথে যোগাযোগ করার এই বিষয়ে প্রসিকিউশন যে ফর্মাল চার্জ দাখিল করেছেন সেই ফর্মাল চার্জে ডাইরেক্ট কোনো প্রুফ নাই, সেই কারণে তার আমি ডিসচার্জ চেয়েছি। কিছু ঘটনা আমি ডিসক্লোজ করেছি মাত্র, আর কিছু না। তবে আমি আস্থাশীল যে মামলা এই শরীফুল ইসলাম এটা যদি প্রপার ট্রায়াল অবশ্যই হবে, সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা করি। বিএনপির 31 দফা বাস্তবায়নের উদ্দেশ্যে লিফলেট বিতরণ ও সকল অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় সাইফুল আলম নীরব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও চান জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। ঢাকা 12 আসনের জনগণের পক্ষ থেকে লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সোলাইমান, ফখরুল ইসলাম রবিন, সালামত হোসেন, সজীব সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 19 আগস্ট। ক্ষমতায় গেলে শহীদ পরিবারের পুনর্বাসন করবে বিএনপি, বললেন ফখরুল। সারা দেশে মুজিববাদের কবর রচনার ঘোষণা নাহিদের। প্রাথমিক পর্যায়ে ঐক্যমতের খসড়া চূড়ান্ত, জানালেন আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে স্বীকৃতি। এবং জুলাই গণহত্যায় জড়িতরা কিভাবে পালালো প্রশ্ন রিজওয়ানার। পাকিস্তানি বাহিনীর চেয়েও জঘন্য অপরাধ করেছে হাসিনা, মন্তব্য আসিফ নজরুলের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।